স্যার এখন হচ্ছে 32 32 স্যার। 32। আচ্ছা, লাস্ট ক্লাসে দুইটা প্রশ্ন ছিল, কি কি ছিল? কার 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 কাছে ছিল? মুশফিকুর শিহাবের কাছে ছিল স্যার প্রথম দিন টাইম। হ্যাঁ, কার কাছে ছিল? শিহাব। মুশফিকুর শিহাব। হ্যাঁ, আছে। শিহাব আসছে? এখনো মনে হয় স্যার জয়েন করা নাই। আচ্ছা, প্রশ্নটা ওর কাছে ছিল দেখে কি তোমাদের দেখার আগ্রহ জন্মায় নেই? অন্য কেউ বলতে পারবা প্রথ্রম্বিন টাইমে অ্যাকচুয়ালি আমরা কি দেখি? আচ্ছা, প্রথ্রম্বিনটা কি কারো কোনো জানো কেউ? জানো তো? স্যার, ব্লাড ক্লটিং ক্লটিং ফ্যাক্টর ফ্যাক্টর। স্যার। ক্লটিং ফ্যাক্টর এর কাজ কি? স্যার, ব্লাড মানে স্যার ক্লটিং এর সাথে সহযোগিতা করে। হ্যাঁ, ক্লটিং এর সহযোগিতা করে। কিভাবে করে? স্যার, স্যার প্রথম দিন স্যার থ্রম্বিনে পরিণত হয় আর কি স্যার। প্রথ্রম্বিন ইন প্রেজেন্স অফ টিস্যু ফ্যাক্টর থ্রম্বিনে কনভার্ট হয়। তারপর থ্রম্বিনটা কার উপর কাজ করে? স্যার ফাইব্রিনোজেনকে স্যার ফাইব্রিনোজেন। ফিব্রিনোজেনকে ফিব্রিন মনোমার তৈরি করে, যেটা আলটিমেটলি ক্রস লিঙ্কেজ তৈরি করে ফিব্রিন থ্রেড। আচ্ছা, ক্যালসিয়ামের তো উপস্থিতি স্যার, ক্যালসিয়ামের। এখানে এখানে আমরা যেটা দেখি, আমরা রিএজেন্টের মধ্যে টিস্যু ফ্যাক্টর থাকে, যখন রিএজেন্ট অ্যাড করি, অ্যাড করার পর যেটা হচ্ছে প্রথ্রম্বিনটা কনভার্ট হয়ে তোমার ব্লাডটা ক্লট করে। তো ক্লট হতে কতক্ষণ টাইম নিচ্ছে সেটাই আমরা দেখি। তো নর্মাল পার্সনে হচ্ছে প্রথ্রম্বিন টাইম কত বলি আমরা? তো 12 থেকে 14। 10 থেকে 12 14 থেকে, সেকেন্ড। হ্যাঁ 10 থেকে 14 সেকেন্ড বা 12 থেকে 14 সেকেন্ডও বলা হয়, 12 থেকে 14ই বলা হয়। তো লিভার ডিজিজে প্রথ্রম্বিন টাইমটা বেড়ে যায়। তো রিসেন্ট স্টাডি গুলাতে দেখা গেছে প্রথ্রম্বিন টাইমটা শুধু প্রথ্রম্বিনের উপর না, আরো কয়েকটা ক্লটিং ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। 2, 5, আমরা কি জানি পড়ছিলাম না একটা সূত্র, ফুল পরে টুপ করে, এরকম একটা সূত্র পড়ছিলা নাকি তোমরা? জি স্যার। স্যার তো দেখা যায় ধরো লিভার ডিজিজে, ধরো দুইটা কারণে আমার প্রথ্রম্বিন টাইম বাড়তে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিসেও বাড়তে পারে, লিভার ডিজিজেও বাড়তে পারে। তো তুমি যখন ভিটামিন কে সাপ্লিমেন্টেশন দিবা, দেখা যাবে অবস্ট্রাকটিভ জন্ডিসে ভিটামিন কে টা ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, কারণ হচ্ছে ফ্যাট অ্যাবজর্পশন হয় না। তো ফ্যাট অ্যাবজর্পশন না হলে তোমরা জানো যে ওই যে ফ্যাট অ্যাবজর্পশনের সাথে সাথে ফ্যাট সলিবল ভিটামিনস গুলো আসে, তো লজিক্যালি তখন ফ্যাট সলিবল ভিটামিন গুলাও ডেফিসিট হবে। তো এই ধরনের কেসে যখন তুমি বাইরে থেকে ভিটামিন কে টা দিবা, তখন হচ্ছে লিভার তড়িঘড়ি করে তোমার প্রথ্রম্বিন তৈরি করে নিবে, বা ক্লটিং ফ্যাক্টর গুলা সবগুলাই তৈরি করে নিবে, কিন্তু যখন লিভার নিজে থাকবে ইনজিউর, তখন সে তৈরি করতে পারবে না। তো এই কারণে দেখা যায় প্রথ্রম্বিন টাইম যদি একটা পেশেন্টের বাড়ে, ধরো দুইটা পেশেন্টের বাড়লো, একজনের অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য, আরেকজনের লিভার ডিজিজের জন্য, তুমি বাইরে থেকে ভিটামিন কে দিলা, অবস্ট্রাকটিভ জন্ডিসে প্রথ্রম্বিন টাইমটা নরমাল হয়ে যাবে, লিভার ডিজিজে অ্যাবনরমালই থাকবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল বিলিরুবিন মেটাবলিজম। বিলিরুবিন মেটাবলিজম তো পরে আমি স্লাইডে অ্যাড করেই দিচ্ছি। তো পড়ছো তো নিশ্চয়ই এটা, তাই না? স্যার লেকচারে জি স্যার স্যার। বলছিল। আচ্ছা, আমার একটা কনফিউশন আছে, যারা যারা পড়ছো তারা বলো। সেটা হচ্ছে, আমি জানি কনজুগেশন হয়ে আলটিমেটলি কনজুগেটেড বিলিরুবিনটা তৈরি হয় লিভারে। কোন কোন বইয়ে লেখা হচ্ছে এই কনজুগেটেড বিলিরুবিনটা বিলিয়ারি চ্যানেলে গিয়ে তোমার ইউরোবিলিনোজেনে কনভার্ট হয়। আবার কোন কোন বইয়ে লেখা এই কনজুগেটেড বিলিরুবিনটা ইউরোবিলিনে কনভার্ট হয়েই বাইল ডাক্টে যায় বা বিলিয়ারি চ্যানেলে যায়। এখন কোনটা যে আসল জানি না।
বলো যে প্রশ্ন সে আমরা আমাকে বলো। ফিজিওলজিতে স্যার পড়ছিলাম যে মানে প্রথমে হচ্ছে স্টার্গোবিলিনোজেন হবে, কিন্তু বায়োকেমিস্ট্রিতে এসে পড়লাম যে প্রথমে হচ্ছে আপনার আমাদের ওই ইউরোবিলিনোজেন হয়। ইউরেবিলিনোজেন হবে, তারপরে স্টার্গোবিলিনোজেন। আমারও স্যার Starglobilin। কনফিউশন আসলে তোমারও কনফিউশন জি না? স্যার, ফিজিওলজি আর এইটা নিয়ে বায়োকেমিস্ট্রিতে ঠিক উল্টা লেখা আছে আর কি। এইটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই যে কনজুগেটেড বিলিরুবিনটা প্রথমে ইউরোবিলিনোজেনই কনভার্ট হবে, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই। বাট এই কনজুগেটেড বিলিরুবিন থেকে ইউরোবিলিনোজেনের কনভার্সনের লোকেশনটা কোথায়, এটা নিয়ে আমার কনফিউশন। আচ্ছা যাই হোক, শুরু করি তাহলে আজকে। আজকে পড়বো রেনাল ফাংশন টেস্ট। তোমাদের এই ক্লাসের পর আর কোনো ক্লাস আছে? নো স্যার। নাই? কনফার্ম? আজকের লেকচারটা একটু সময় লাগবে। আচ্ছা, রেনাল ফাংশন টেস্ট অলরেডি তোমরা লেকচার ক্লাসে পড়ে ফেলছো তাই না? তো তোমরা আমাকে লিড দিয়ে দিয়ে নিয়ে যাবা। তো রেনাল ফাংশন টেস্ট করার আগে আমাকে অবশ্যই জানতে হবে রেনাল বা কিডনির ফাংশন কি। বলো দেখি কিডনির ফাংশন কি? রোল 144 আসো? জি স্যার। স্যার ফর্মেশন এন্ড এক্সক্রিশন অফ ইউরিন বা হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিশন। আর স্যার আরো হচ্ছে যে কিছু আছে আছে হচ্ছে স্যার সিক্রেটরি ফাংশন, যেমন হচ্ছে স্যার ওই যে হিমো হিমো যে স্যার এন্ডোক্রাইন ফাংশন। এন্ডোক্রাইন ফাংশন স্যার রেনিন সিক্রেশন করে, মানে রেনিন তৈরি করে, তারপর হচ্ছে হিমোপয়েটিন তৈরি করে স্যার, তারপর ভিটামিন ডি এর যে কোলিক অ্যাসিড 125 ডাইহাইড্রক্সি কোলিক অ্যাসিড ফেরল স্যার ওটা আচ্ছা, কিডনি আমাদের কিছু হোমিওস্ট্যাসিস করে, মানে রেগুলেশন করে। কি কি রেগুলেশন করে? স্যার অসমো রেগুলেশন, তারপর মানে ব্লাড ওয়াটার প্রেসার, রেগুলেশন। ব্লাড ওয়াটার প্রেসার। রেগুলেশন। আচ্ছা, যদি এক ব্রড টার্মে বলো, তিনটা বলতে হবে: অ্যাসিড বেস রেগুলেশন, ইলেকট্রোলাইট রেগুলেশন, ওয়াটার রেগুলেশন। আচ্ছা, তাহলে কি কি বললাম? রেগুলেশন অফ ওয়াটার, বললাম না? কি কি বললা তুমি? রেগুলেশন অফ ওয়াটার, ইলেকট্রোলাইট, অ্যাসিড বেস ব্যালেন্স, এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট, মোস্ট কমনলি হচ্ছে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড। আচ্ছা, এবং ওই এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে তুমি তো বললাই রেনিন, ইরিথ্রোপয়েটিন, আর ওই অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি যেটাকে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল অথবা ক্যালসিট্রাইল বলা যায়। আচ্ছা, ক্যালসিট্রাইল, আচ্ছা এটা এখানকার টপিক না। ট্রাইল কেন বলতেছে জানো তো, তাই না? তিনটা অ্যালকোহল গ্রুপ আছে স্যার। তিনটা Chemical আছে। কোন কোন পজিশনে আছে? স্যার 125 নাকি কি জানি। 1 আর 25 এ একটা, আরেকটা কোথায় আছে? স্টেরয়েডে অ্যালকোহল গ্রুপটা কোথায় থাকে? স্টেরয়েডে না, স্টেরলের হাইড্রোক্সিল গ্রুপটা কোথায় থাকে? কত নাম্বার পজিশনে? পাঁচে। পাঁচে না তিনে? পাঁচে না তিনে? তিনে মনে হয় তিনে। স্যার। তিনে মনে হয়। হ্যাঁ তিনে। পাঁচের স্পেশালিটি হলো 5 আর 6 এর মধ্যে একটা ডাবল বন্ড থাকে। জি স্যার। আচ্ছা, এইবার আসি কখন আমরা রেনাল ফাংশন টেস্ট গুলা করব, কি কি ডিজিজ ডায়াগনোসিস করার জন্য। তো যেহেতু কিডনি ফাংশন অ্যাসেস করতেছি, অবশ্যই কিডনির ডিজিজ ডায়াগনোসিস করতেই আমরা এই টেস্ট গুলা করব। দ্যাট মিনস ডায়াগনোসিস অফ রেনাল ডিজিজ। এই কিডনির ডিজিজ গুলা কতটুকু সিভিয়ার বা কতটুকু প্রোগ্রেশন হয়েছে সেটাও আমরা দেখতে পারি, তার মানে অ্যাসেসমেন্ট অফ সিভিয়ারিটি এন্ড প্রগনোসিস। একটা আচ্ছা, কিডনি দিয়ে নরমালি তো প্রোটিন যাওয়ার কথা না, তাই না? কিন্তু কিছু কিছু ডিজিজে প্রোটিন ইউরিয়া ডেভেলপ করে, তার মানে প্রেজেন্স অফ প্রোটিন ইন ইউরিন। তো প্রোটিন ইউরিয়া ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের জন্য রেনাল ফাংশন টেস্ট করা হয়, অথবা ইডিমার টেস্টিং এর সময়ও। ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটিস এবং অ্যাসিড বেস ডিসঅর্ডারেও আমরা কিডনি ফাংশন টেস্ট করি। তো এইবার চলে আসি কি কি টেস্ট করব আমরা। মোস্ট কমনলি আমরা যেটা করি, একদম সস্তা একটা টেস্ট, এটা হচ্ছে ইউরিন আরএমই, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। তো এছাড়াও আমরা ইউরিন কালচার করতে পারি, যেটাকে আমরা ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন বলবো,
অথবা ব্লাডের কিছু মার্কার দেখি, তার মানে ব্লাড বায়োকেমিস্ট্রি। গ্লোমেরুলার ফাংশন অ্যাসেস করার জন্য কিছু স্পেশাল টেস্ট আছে, ব্রড টার্মে আমরা গ্লোমেরুলার ফাংশন টেস্ট বলবো, এবং টিবিউলার ফাংশন অ্যাসেস করার জন্য কতগুলা টেস্ট আছে যেগুলাকে ব্রড টার্মে আমি টিবিউলার ফাংশন টেস্ট বলবো। তো আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে 4টা: রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, ব্লাড হ্যালো জি স্যার, শুনতে Yes, পাচ্ছি। sir. ব্লাড অ্যানালাইসিস, দেন গ্লোমেরুলার ফাংশন টেস্ট এবং টিবিউলার ফাংশন টেস্ট। তো রুটিন এক্সামিনেশন অফ ইউরিনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কি কি করি? রুটিন এক্সামিনেশনের মধ্যে বেসিক্যালি আমাদের 3টা কম্পোনেন্ট: ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আর যদি কালচার সেন্সিটিভিটি টেস্ট করি, দ্যাট ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট করি, তাহলে ইউরিন কালচার সেন্সিটিভিটি। তো আমি উপরের 3টা নিয়ে আলোচনা করব: ফিজিক্যাল, কেমিক্যাল, মাইক্রোস্কোপিক। আচ্ছা, রেনাল ফাংশন টেস্ট এবং লিভার ফাংশন টেস্ট তোমাকে তোমাদের ভাইভাতে 2টা বোর্ড হয়, তুমি বলতে পারবা না ক্লিনিক্যাল কেমিস্ট্রি ওই বোর্ডে, তোমার 2 বোর্ডের যে কোনো বোর্ডে তোমাকে এটা ধরতে পারে, ইভেন প্র্যাকটিক্যালেও তোমাকে এটা ধরতে পারে। সো এই 2টা ফাংশন টেস্ট তোমাকে খুবই ভালোভাবে জানতে হবে। তো ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা কি দেখি, কেউ একজন বলো। আচ্ছা, Sir, urinary ওটা- color. এই ব্যাপারে একটু পরে আসি। এখন ইউরিন অ্যানালাইসিস করার জন্য তো আমাদের ইউরিন কালেকশন করতে হবে। তো ইউরিন কালেকশন করার কিভাবে আমরা কালেক্ট করি, যদিও এই টপিকটা অ্যাকচুয়ালি প্রথম আইটেমের পার্ট, বাট এটা এখানেই শেষ করে দিচ্ছি আমি। আমরা কয়েকটা টাইমিং এর উপর ডিপেন্ড করে আমরা 3 ধরনের স্যাম্পল নিতে পারি। কি? র্যান্ডম স্যাম্পল, তার মানে তুমি যে কোনো সময় একটা পেশেন্ট আসলো, তুমি যে কোনো সময় ওই পেশেন্টের ইউরিন নিলা, এর মধ্যে তুমি কোনো একটা মার্কার দেখলা। যেমন তুমি যদি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করতে চাও, ACR, তো তখন তুমি ওই পেশেন্ট আসলো, তুমি তার ইউরিন স্যাম্পল নিয়ে সেই টেস্টটা করে ফেলতে পারবা। তো এই যে পেশেন্ট আসলো, টেস্টটা করে ফেলতেছি, এই ধরনের স্যাম্পলকে আমি বলতেছি স্পট ইউরিন, মানে পেশেন্ট স্পটে আসলো, আমি ইউরিন কালেক্ট করে নিলাম। আরেকটা হচ্ছে টাইমড স্পেসিমেন নেই। টাইমড স্পেসিমেনটা হচ্ছে একটা পার্টিকুলার টাইমে, যেমন ওজিটিটি করার সময় আমরা কি করি, আমরা করেসপন্ডিং ইউরিন সুগার যেটা নেই, অবশ্যই ফাস্টিং ব্লাড স্যাম্পলের সাথে একটা করেসপন্ডিং সুগার নেই, এবং 2 আওয়ার্স পরে যখন আরেকটা স্যাম্পল নেই, ব্লাড স্যাম্পল, তার সাথে আরেকটা করেসপন্ডিং। তার মানে এটা হচ্ছে একটা ফিক্সড টাইমে আমরা স্যাম্পলটা নিচ্ছি। দ্যাট ইজ ওয়াই এটাকে আমি বলবো টাইমড স্পেসিমেন। আরেকটা হচ্ছে 24 আওয়ার্স স্যাম্পল, 24 আওয়ার্স ইউরিন কালেকশন। কখন আমাদের লাগে, যখন আমরা একটা পেশেন্টের 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন দেখতে চাই, অথবা 24 আওয়ার্স ইউরিনারি ইলেকট্রোলাইট এক্সক্রিশনটা দেখতে চাই, এবং মোস্ট কমনলি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট যখন আমরা বের করব, তখন হচ্ছে আমাদের লাগবে 24 আওয়ার্স ইউরিনারি স্যাম্পল। তো 24 আওয়ার্স ইউরিনারি স্যাম্পল নেওয়ার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি সকাল থেকে শুরু করবা। তুমি যখন শুরু করবা, যেই টাইমটাতে শুরু করবা, সেই টাইমের প্রথম স্যাম্পলটা তুমি ডিসকার্ড করে দিবা, এবং তারপর থেকে তুমি কাউন্ট করা শুরু করবা। প্রথম স্যাম্পলটা তুমি ডিসকার্ড করতেছে এই কারণ হচ্ছে এই ইউরিনটা তৈরি হয়ে আসছে ওভারনাইট বা এর আগেই তৈরি হয়ে গেছে। তো ধরো 8 AM টু নেক্সট মর্নিং 8 AM পর্যন্ত তোমার ইউরিনারি কালেকশনের টাইমটা। তো কি বললাম, যে প্রথম পয়েন্টটা বলেই দিয়েছি আমি অলরেডি, ব্লাডার শুড বি এমপ্টিড এট দ্য বিগিনিং অফ কালেকশন, এবং দিস ইউরিন উইল মাস্ট বি ডিসকার্ডেড। কেন? কারণ হচ্ছে এই ইউরিনটা কিন্তু আমার আগেই ফর্ম হয়ে কিডনিতে না, ব্লাডারে স্টোর ছিল। এবং এই কালেকশনের সময় অবশ্যই তোমাকে প্রিভেন্ট করতে হবে ফিকাল কন্টামিনেশন। সো বিফোর অর আফটার অ্যাক্ট অফ ডেফিকেশন তোমার ইউরিনটা কালেক্ট করতে হবে। এবং এই যে তুমি ইউরিনটা কালেক্ট করলা, এই ইউরিনটা তুমি অবশ্যই তো তোমার স্টোর করতে হবে। তো তুমি নিবা 2টা কন্টেইনার, একটা হচ্ছে লার্জ কন্টেইনার যেটার মধ্যে প্রিজারভেটিভ থাকবে, অ্যাসিড প্রিজারভেটিভ বলি, এবং আরেকটা হবে স্মল কন্টেইনার যেটার মধ্যে কালেক্ট করে পরে তুমি লার্জ কন্টেইনারে অ্যাড করবা। কেন আমি একবারে লার্জ কন্টেইনারে নিচ্ছি না? কারণ স্মল কন্টেইনার উইল বি ইজিয়ার টু হ্যান্ডেল,
এবং আরেকটা জিনিস হচ্ছে লার্জ কন্টেইনারে অ্যাসিড প্রিজারভেটিভ আছে, স্প্ল্যাশিং হতে পারে, স্প্ল্যাশিং হলে তো কেমিক্যাল ইনজুরি হতে পারে, কেমিক্যাল হ্যাজার্ড তুমি তো অলরেডি পড়ছো। তো এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমি স্মল কন্টেইনারে নেই। তো আরেকটা ব্যাপার হচ্ছে লার্জ কন্টেইনারটা অলওয়েজ তোমাকে 4 ডিগ্রি সেলসিয়াস স্টোর করতে হবে, কারণ তোমার হচ্ছে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো প্রিজার্ভ করতে হবে, এবং অবশ্যই অবশ্যই কন্টেইনারের গায়ে তোমার প্রপার ইনস্ট্রাকশন লেখা থাকতে হবে, স্টার্টিং টাইম লেখা থাকতে হবে। তোমার এই কালেকশনটা শেষ হবে হচ্ছে পরের দিন সকাল 8টায়। তুমি যদি আজকে 8টায় শুরু করো, পরের দিন সকাল 8টায়। যদি 9টায় শুরু করো, পরের দিন সকাল 9টায়। এবং কোনো পোর্শন তুমি ডিসকার্ড করতে পারবা না। এইগুলা হচ্ছে কি পয়েন্ট। তো ধরো তুমি লং টার্ম রেখে দিলা অথবা অ্যাসিড প্রিজারভেটিভ ইউজ করলা না, তখন তোমার ইউরিনে কিছু চেঞ্জ আসবে। কি কি চেঞ্জ? ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হতে পারে, কেমিক্যাল ডিকম্পোজিশন হতে পারে। কেমিক্যাল ডিকম্পোজিশনের মানে একটা এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া গ্লুকোজ ফার্মেন্টেশন হয়ে যায়, অথবা ইউরিয়া থেকে অ্যামোনিয়াতে কনভার্ট হয়, অথবা অ্যানালাইট যে ইলেকট্রোলাইট গুলো আছে, মানে কিছু ইলেকট্রোলাইট সেগুলো প্রিসিপিটেট করতে পারে, যেমন ফসফেট, এবং কিছু আনস্টেবল কম্পাউন্ড আছে যেগুলা তোমার অক্সিডেশন হয়ে যেতে পারে, যেমন ইউরোবিলিনোজেন থেকে ইউরোবিলিন তৈরি হয়ে যাবে। আচ্ছা, কি কি প্রিজারভেটিভ আমরা ইউজ করি? মোস্ট কমনলি আমরা ইউজ করি টলুইন। এছাড়াও ফরমালিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, থাইমল, অ্যাসিটিক 5% অ্যাসিটিক অ্যাসিড, এগুলোও ব্যবহার করতে পারি। তো মোস্ট কমনলি হচ্ছে টলুইন। এই কন্টেইনারটা আসলে তোমার কি বলে প্রিজারভেটিভের কন্টেইনার না, এই কন্টেইনারটা অ্যাকচুয়ালি তোমার ইউরিনের কন্টেইনার। দেখো এখানে কিন্তু প্রপার ইনস্ট্রাকশন লেখা আছে, কিভাবে সেফটি প্রিকশন গুলো সব লেখা আছে। তো এবার চলে আসি আমরা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে। তো রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আমরা 3টা পার্ট আছে, কি কি বললাম? ফিজিক্যাল, কেমিক্যাল আর 24 hours sample. এই ওটা তো স্যাম্পলিং টেকনিক। রুটিন এক্সামিনেশন অফ ইউরিনের Microscopic. মাইক্রোস্কোপিক ফিজিক্যাল মানে গ্রস অ্যাপিয়ারেন্স, মাইক্রোস্কোপ তো মাইক্রোস্কোপ, বায়োকেমিস্ট্রি মানে কেমিক্যাল। তো ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কি কি দেখি? ভলিউম, কালার, অ্যাপিয়ারেন্স, অসমোলারিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অসমোলারিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটি। অ্যাকচুয়ালি অসমোলারিটি, স্পেসিফিক গ্র্যাভিটি দুইটা দেখার দরকার পড়ে না, যে কোনো একটা দেখলেই হয়ে যায়। ভলিউম মেজারমেন্টের জন্য তোমার অবশ্যই 24 আওয়ার্স ইউরিন কালেকশন করতে হবে, কারণ তুমি পার ডে কতটুকু ভলিউম সেটা দেখতে চাও। তো পার ডে একটা নর্মাল পার্সনের ভলিউম হয় 500 থেকে 2500 ml। তো এটা ডিপেন্ড করে ওয়াটার ইনটেকের উপর, তারপর এনভায়রনমেন্টের উপর, আরো অনেক কন্ডিশনের উপর। তো যদি ইউরিন আউটপুটটা বেড়ে যায় মোর দেন 3 লিটার, দেন আমি বলবো পলিইউরিয়া। এবং যদি ইউরিন আউটপুটটা কমে যায়, কত কম হলে আমি বলবো অলিগিউরিয়া? স্যার 500 এর কম। 500 এর কম হলে বলবো অলিগিউরিয়া। আর কমপ্লিট সিজেশন অথবা লেস দেন 50 ml যদি ইউরিন হয়, তখন আমি তাকে বলবো কি বলবো? কমপ্লিট সিজেশন অথবা লেস দেন 50 ml কি বলবো? একজনও পারবে না? অ্যানিউরিয়া। ডিসকানেক্টেড হয়ে গেছে মনে হয়, তাই না? জি স্যার, আছে স্যার। আসো। আচ্ছা, পলিইউরিয়ার কয়েকটা কজ তোমাকে পরীক্ষায় ধরতে পারে, ভাইবার জন্য বলতেছি। পলি বা রিটেনও শর্ট নোট আসতে পারে। পলিইউরিয়ার মোস্ট কমন কজ হচ্ছে, তোমরা তো জানোই, মোস্ট কমন আসলে ফিজিওলজিক্যাল কজ ইজ ওয়াটার ইনটেক। পানি বেশি খাইছো, বেশি বেশি ইউরিন ফর্ম হবে। পানি কম খাইছো, মানে কম ইউরিন ফর্ম হবে। এছাড়াও কয়েকটা ডিজিজ কন্ডিশন, যেমন ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, দুইটাই অ্যাকচুয়ালি বহুমূত্র রোগ বলি আমরা। তো যেহেতু বহুমূত্র রোগ, অবশ্যই তাহলে এখানে পলিইউরিয়া হচ্ছে। অলিগোইউরিয়ার কজ কি? ইউরিন ফর্মেশন তো কিডনির কাজ, যখন কিডনি ফেল তখন হচ্ছে ইউরিন ফর্মেশনও কম, তার মানে হচ্ছে রেনাল ফেলিউরে হবে অলিগোইউরিয়া। অথবা তোমার রেনাল যে ট্র্যাক্ট আছে, রেনাল ট্র্যাক্টের মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, যেমন স্টোন ফর্মেশন হলো বা ম্যালিগনেন্সি ফর্ম করে লুমেনটাকে কম্প্রেস করে ফেললো, তো এই ধরনের কন্ডিশনে তোমার হচ্ছে অলিগোইউরিয়া। অথবা তুমি পানি কম খাচ্ছ বা ডিহাইড্রেশন, এই কন্ডিশনেও অলিগোইউরিয়া হতে পারে। কালার,
নর্মাল কালার হচ্ছে স্ট্র কালার। তো ডার্ক কালারের ইউরিন পাবা হচ্ছে তুমি জন্ডিসে, রেড কালারের ইউরিন পাবা তুমি যখন আরবিসি থাকবে, মানে হেমাচুরিয়া। প্রেজেন্স অফ আরবিসি কে বলা হয় হেমাচুরিয়া। অ্যাপিয়ারেন্স ইউরিন তো ক্লিয়ার। তো ইউটিআই এ দেখা যায় যে এটা টার্বিড হতে পারে। অসমোলারিটি আমরা সবাই ইন দা মিন টাইম জানি যে ইউরিনের অসমোলারিটি হচ্ছে 600 থেকে 900 মিলি অসমোল পার লিটার, এবং স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1010 থেকে 1040। তো এই দুইটা জিনিস বাড়তে পারে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস ডিহাইড্রেশনে, আর ডায়াবেটিস ইনসিপিটাসে এগুলা কমে। ডায়াবেটিস মেলাইটাসে কেন বাড়ে অসমোলারিটি বা কেন বাড়ে স্পেসিফিক গ্র্যাভিটি, কে বলবে আমাকে? রোল 137, নয়ন। নয়ন, ডায়াবেটিস মেলাইটাসে তোমার অসমোলারিটি বাড়ে, কেন বাড়ে কি মনে হয় তোমার? এখানে স্যার প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, গ্লুকোজ থাকার কারণে হ্যাঁ। স্যার অসমোলারিটি বাড়ে, ফলে হচ্ছে পানি অ্যাট্রাক্ট করার হ্যাঁ। এটাও বেশি হ্যাঁ এখানে। ঠিক আছে। আচ্ছা, ডিহাইড্রেশনে বাড়ে, কেন বাড়ে? ডিহাইড্রেশন হলে তো স্যার অসমোলারিটি বৃদ্ধি পায়, পানি কমে যায়, ফলে বৃদ্ধি হচ্ছে পায়, কারণ হচ্ছে অল্প ইউরিনে বেশি পরিমাণ ওয়েস্ট প্রোডাক্ট থাকবে। আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিটাসে কমে, কেন কমে? ইনসিপিটাসটা জানি না স্যার। ডায়াবেটিস ইনসিপিটাসে আচ্ছা, ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে ডেফিসিয়েন্সি অফ এডিএইচ। তো এডিএইচ এর কাজ হচ্ছে ইউরিনকে কনসেন্ট্রেটেড করা, ওয়াটার রিঅ্যাবজর্ব করে ইউরিনকে কনসেন্ট্রেটেড করে। তো যখন এডিএইচ ডেফিসিয়েন্সি তখন হচ্ছে ডাইলুট ইউরিন পাস করবে, ডাইলুট ইউরিন অসমোলারিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটি কম। তো এই হলো ফিজিক্যাল এক্সামিনেশন। এইবার হচ্ছে কেমিক্যাল এক্সামিনেশন। কেমিক্যালি আমরা যেটা দেখি, পিএইচ দেখি। নরমাল ইউরিনের পিএইচ হচ্ছে 4.5 থেকে 8 পর্যন্ত, এভারেজ হচ্ছে 6। প্রোটিন দেখি, নরমালি ইউরিনে কোনো প্রোটিন থাকতে পারে না, তো প্রোটিন থাকতে পারে না। তো 150 না, আমি 30 মিলিগ্রামই বললাম। তো ইউজুয়ালি একটা পার্সনের ম্যাক্সিমাম 30 মিলিগ্রাম পার ডে ইউরিন পাস করতে পারে। যখন এক্সেস অ্যামাউন্টে পাস করে তখন হচ্ছে আমরা সেটাকে বলি প্রোটিনিউরিয়া। নরমালি সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলা 100% রিঅ্যাবজর্ব হয়ে যায়। তো এই ইলেকট্রোলাইট গুলা যখন ইউরিনে এক্সেস অ্যামাউন্টে থাকে, তো মানে ডিজিজ কন্ডিশনে এক্সেস অ্যামাউন্টে থাকে, তো আমরা এটা দেখি। অথবা অর্গানিক সাবস্টেন্স যেগুলো কমনলি থাকে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড বা ইউরোবিলিনোজেন, তো এই জিনিসগুলো আমরা দেখি। অ্যাবনর্মালি থাকতে পারে হচ্ছে সুগার, গ্লুকোজ, কিটোন বডি, ব্লাড, বিলিরুবিন, বাইল পিগমেন্ট, বাইল সল্ট এবং ইউরোবিলিনোজেন তো নরমালি থাকে, কিন্তু এক্সেস অ্যামাউন্টে যখন ইউরোবিলিনোজেন থাকবে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। তো এই অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট গুলা কি কি বললাম তাহলে? সুগার অথবা বাইল গ্লুকোজ। সল্ট থাকলে স্যার অ্যাবনরমাল। বাইল সল্ট থাকলে অ্যাবনর্মাল। ইউরিনে বাইল সল্ট থাকার কথা না, তোমার বাইল সল্ট এক্সক্রিট করার কথা ফিসেস দিয়ে। Bile salt always should be excreted through feces. কিছু কন্ডিশনেই মানে ডিজিজ কন্ডিশনেই শুধু bile salt আসবে ইউরিনে। কোন কন্ডিশনে? অবস্ট্রাকটিভ জন্ডিসে। লিভার ফাংশন টেস্ট তো পড়ো নাই, এই কারণে মনে নাই তোমার। আচ্ছা, তাহলে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট গুলো কি কি? সুগার অথবা গ্লুকোজ, অথবা সুগার গ্লুকোজ না বলে এখানে আসলে আমার বলা উচিত হচ্ছে রিডিউসিং সাবস্টেন্স, রিডিউসিং সুগার না, রিডিউসিং সাবস্টেন্স। কেন সেটা পরে বলবো। প্রোটিন, মানে প্রোটিন নরমালি প্রোটিন থাকতে পারে, তো এক্সেস প্রোটিন, কিটোন বডি, ব্লাড, বিলিরুবিন অথবা বাইল পিগমেন্ট, বাইল সল্ট এবং এক্সেস ইউরোবিলিনোজেন। সুগার ডিটেক্ট করি আমরা, বা রিডিউসিং সাবস্টেন্স আমরা ডিটেক্ট করি হচ্ছে বেনেডিক্ট টেস্ট দিয়ে, এটা সবাই জানো তোমরা। তো কি কি কারণে তোমার থাকতে পারে ডায়াবেটিস মেলাইটাসে অথবা রেনাল গ্লাইকোসিরিয়াতে? প্রোটিন ডিটেক্ট করি আমরা হিট কোয়াগুলেশন টেস্ট দিয়ে। তো প্রোটিনিউরিয়া আমরা কজ কি? যে কোনো কজে হতে পারে, কজগুলো আমরা একটু পরে পড়বো। কিটোন বডি প্রেজেন্ট থাকে, ডিটেক্ট করি আমরা রোথেরাস টেস্টে। কোন কন্ডিশনে কিটোন বডি থাকে? এটাও তুমি কিটোজেনেসিস, কিটোলাইসিস, কিটোন বডি মেটাবলিজমের সময় পড়ছো। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে তোমার কিটোন বডি থাকতে পারে। ব্লাড, নরমালি ইউরিনে ব্লাড থাকে না, তো বেনজিডিন টেস্ট দিয়ে আমরা ব্লাড আছে কিনা ডিটেক্ট করি। তো ব্লাড আসবে কখন? যখন হিমোলাইটিক এনিমিয়া হবে।
বিলিরুবিনের জন্য আমি টেস্ট করি ফচেট টেস্ট, যেটা বিলিরুবিন পাওয়া যাবে ইউরিনে কখন? যখন হাই কনসেন্ট্রেশনে ব্লাডে বিলিরুবিন হয়ে যাবে। হ্যাঁ, যখন হাই কনসেন্ট্রেশনে কনজুগেটেড বিলিরুবিনটা পাওয়া যাবে। কনজুগেটেড বিলিরুবিন পাওয়া যায় অবস্ট্রাকটিভ জন্ডিসে। বাইল সল্টও সেম, কনজুগেটেড বিলিরুবিন মানে যেহেতু বাইলটা অবস্ট্রাক্ট হয়ে আছে তখন হচ্ছে বাইল সল্টটা অল্টারনেট পাথওয়ে দিয়ে এক্সক্রিট করে। তো অবস্ট্রাকটিভ জন্ডিসে এইটা ডিটেক্ট করি আমি হেইজ সালফার টেস্ট দিয়ে। এই টেস্টটা তোমাদের অসপিতে থাকে, তো এই টেস্টটা তোমাদের জানতে হবে। আর ইউরোবিলিনোজেন ডিটেক্ট করি হচ্ছে এলডিক টেস্ট দিয়ে। ইউরোবিলিনোজেন এক্সেস পাওয়া যায় হচ্ছে হিমোলাইটিক এনিমিয়াতে। কেন ইউরোবিলিনোজেন এক্সেস পাওয়া যায় হিমোলাইটিক এনিমিয়াতে? কেন হিমোলাইটিক এনিমিয়াতে কিভাবে পাওয়া যায়? হিমোগ্লোবিনের পরিমাণ স্যার বাইরে যায় স্যার, এজন্য স্যার মানে ইউরোবিলের জন্য এই হিমোলাইটিক এনিমিয়াতে, হিমোলাইটিক জন্ডিসে কি তোমার হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে? হিমোলাইটিক জন্ডিস তা যেহেতু হিমোলাইটিক তার মানে বেশি বেশি আরবিসি ব্রেকডাউন হবে, আরবিসির হিমোগ্লোবিনটা ব্লাডে চলে আসবে। ব্লাডে চলে আসলে সেটা ভেঙে আলটিমেটলি আমার আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হবে, মানে মোর ম্যাসিভ অ্যামাউন্ট অফ আনকনজুগেটেড বিলিরুবিন। তো এই আনকনজুগেটেড বিলিরুবিন গুলা যখন লিভারে যাবে, এই ম্যাসিভ অ্যামাউন্টে যখন আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে যাবে, লিভারও ম্যাসিভ অ্যামাউন্টে কনজুগেটেড বিলিরুবিন তৈরি করবে। যখন ম্যাসিভ অ্যামাউন্টে কনজুগেটেড বিলিরুবিন তৈরি হবে তখন ম্যাসিভ অ্যামাউন্টে ইউরোবিলিনোজেন তৈরি হবে। এই কারণে ইউরোবিলিনোজেন বাড়ে হচ্ছে হিমোলাইটিক জন্ডিসে। আচ্ছা, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আমরা কি কি দেখি? এপিথেলিয়াল সেল দেখি, নরমালি 1 থেকে 5টা পর্যন্ত থাকতে পারে পার হাই পাওয়ার ফিল্ড। আরবিসি 0 থেকে 2টা থাকতে পারে। পাস সেল ম্যাক্সিমাম 5টা পর্যন্ত নরমাল পার্সনে থাকতে পারে। কিছু কিছু অ্যাবনর্মাল কন্ডিশনে কাস্ট, ক্রিস্টাল এবং মাইক্রোবস থাকতে পারে, নরমালি থাকে না। তো এপিথেলিয়াল সেল বাড়বে যখন অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস হবে। অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস তার মানে টিবিউলার নেক্রোসিস যখন হচ্ছে, টিবিউলার লাইনিং এপিথেলিয়াম গুলা ইউরিনে অ্যাপিয়ার করবে। আরবিসি যখন রেনাল স্টোন থাকবে বা রেনাল টিউমার থাকবে তখন তোমার কি বলে সারাউন্ডিং টিস্যুর উপর কি বলে ইনজুরি ক্রিয়েট করবে, এই ইনজুরির জন্য ব্লাড আসবে। পাস সেল যে কোনো ইনফেকশনে, রেনাল ট্র্যাক্ট ইনফেকশন মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে তোমার পাস সেল আসতে পারে। কাস্ট, কি ধরনের কাস্ট পাওয়া যায়? আরবিসি কাস্ট, ডাব্লিউবিসি কাস্ট, গ্র্যানুলার, হায়ালিন। ক্রিস্টাল পাওয়া যায় হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড, ট্রিপল ফসফেট। ব্যাকটেরিয়া আর মাইক্রোবসের মধ্যে ব্যাকটেরিয়া, ইস্ট, প্যারাসাইট। তো নরমালি যদি ছবিটা একটু দেখো এপিথেলিয়াল সেলগুলো কিন্তু লার্জার। আরবিসি তোমার স্লাইডে তুমি যেরকম দেখো যে মানে কেমন জানি একটা ডাবল লেয়ার, আর পাস সেলগুলা হচ্ছে অ্যাকচুয়ালি মেইনলি নিউট্রোফিল। তো দেখো একটু গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স আছে ভিতরে। তো এই হচ্ছে কাস্ট এবং ক্রিস্টালের ছবি। আচ্ছা, তো এরপরে চলে আসি ব্লাড অ্যানালাইসিস বা ব্লাড বায়োকেমিস্ট্রিতে। ব্লাডে কি কি মার্কার আমরা দেখবো রেনাল ফাংশন অ্যাসেস করতে, বলো? ডিসকানেক্টেড হয়ে গেছে? আচ্ছা বলো, ব্লাডে কি কি দেখবো? কিডনির ফাংশন অ্যাসেস করব, কি কি দেখবো? কিডনি মেটাবলিক ওয়েস্ট, ক্রিয়েটিনিন। কিডনি মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলাকে এক্সক্রিট করে, কি কি? ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তো যখন কিডনিতে সমস্যা তখন হচ্ছে এই কনসেন্ট্রেশন গুলো শুরু করব। জি স্যার। জি স্যার। তো যেটা বলতেছিলাম, কিডনি নট অর্গান ফর এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট, কি কি? ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তো আমরা এই জিনিসগুলাই ব্লাডে দেখব। তো
তো কি কি এস্টিমেশন অফ সিরাম ক্রিয়েটিনিন ইউরিয়া, ব্লাড ইউরিয়া নাইট্রেট, অথবা এস্টিমেশন অফ সিরাম ইউরিক অ্যাসিড, এস্টিমেশন অফ সিরাম অ্যালবুমিন এবং এস্টিমেশন অফ সিরাম ইলেক্ট্রোলাইট ক্যালসিয়াম এবং ফসফেট। আচ্ছা, যদি কিডনিতে প্রবলেম থাকে এবং এই প্রবলেমের জন্য প্রোটিন ইউরিয়া হয়, তাহলে ব্লাডে অ্যালবুমিন বা প্রোটিন লেভেলটা কি হবে? বেড়ে যাবে? কমে যাবে স্যার। কমে যাবে। তো যদি কিডনিতে ড্যামেজ হয়, যেই যেই সোডিয়াম, যেই পটাশিয়াম বা ক্যালসিয়াম গুলা ফিল্টার্ড হচ্ছে, সেগুলা যদি আবার রিঅ্যাবজর্ব করার দরকার পড়ে, বাট কিডনিতে ড্যামেজ রিঅ্যাবজর্ব করতে পারলো না, তখন কি হবে? ইউরিনে তারা অ্যাপিয়ার করবে। ব্লাডের এই ইলেকট্রোলাইট গুলা কি বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে স্যার। কমে যাবে। স্যার কিছু আচ্ছা। কমে যাবে, কিছু বেড়ে যাবে না স্যার? কিছু কমে যাবে, কিছু বেড়ে যাবে। বেড়ে যাবে হচ্ছে সেগুলাই যেগুলা এক্সক্রিট করার কথা, বাট কিডনি এক্সক্রিট করতে পারতেছে না। তো আমি কি কি দেখলাম? ক্রিয়েটিনিন দেখলাম, ইউরিয়া দেখলাম, ইউরিয়া অথবা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ইউরিক অ্যাসিড, অ্যালবুমিন, এই অর্গানিক সাবস্টেন্স গুলা দেখলাম। এগুলা লেভেল গুলা তোমাদেরকে জানতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে নেম দ্য রেনাল ফাংশন টেস্ট উইথ রেফারেন্স ভ্যালু অথবা উইথ নর্মাল ভ্যালুস, তখন তোমাকে এগুলা সঙ্গে সঙ্গে উল্লেখ করে দিতে হবে। তো সিরাম ক্রিয়েটিনিন 0.7 থেকে, আচ্ছা এগুলা তোমরা পড়ে নিবা। তো এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা হচ্ছে, আমি ব্লাডের মধ্যে এতগুলা মার্কার দেখতেছি, তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন, বাট ইউরিয়ার চেয়ে ক্রিয়েটিনিন ভালো। কেন? কারণ ইউরিয়াটা ভ্যারি করে হচ্ছে প্রোটিন ইনটেকের সাথে, ট্রমা হলে, সিভিয়ার ইনফেকশন হলে এটা অল্টার্ড হয়। ক্রিয়েটিনিনটা একটা পার্সনের মাসল মাস যদি কনস্ট্যান্ট থাকে, তাইলে ক্রিয়েটিনিন লেভেলটাও কনস্ট্যান্ট থাকবে, খুব একটা বাড়বে কমবে না, আনলেস কিডনি ড্যামেজ না হলে। তো এই কারণে যদি ব্লাডের তুমি একটা মার্কার দেখতে চাও, অবশ্যই 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 তুমি ইউরিক অ্যাসিড দেখবা, তাই না? স্যার ক্রিয়েটিনিন লেভেল দেখবো স্যার। স্যার। ক্রিয়েটিনিন দেখবো স্যার। আচ্ছা, ক্রিয়েটিনিন দেখবা। রেনাল মার্কার এটা স্যার। আচ্ছা, ক্রিয়েটিনিন দেখবা, ঠিক আছে। ইলেকট্রোলাইট গুলা দেখবা, সিরাম ইলেকট্রোলাইট, সোডিয়াম, তার মানে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম এবং ইনঅর্গানিক ফসফেট। তো দেখা যায় যখন ইউরিনে ড্যামেজ থাকে, তখন হচ্ছে সোডিয়াম যেটা প্রিজার্ভ করে রাখার কথা সেটা প্রিজার্ভ করতে পারতেছে না, তার মানে তোমার নাট্রিউরেসিস হয়, প্রেজেন্স অফ এক্সেস সোডিয়াম ইন ইউরিন, নাট্রিউরেসিস বলি আমরা। তো যদি নাট্রিউরেসিস হয়, ব্লাডে সোডিয়াম লেভেল কি কমবে না বাড়বে? হাইপোনাট্রিমিয়া। হাইপোনাট্রিমিয়া। তো কিছু কিছু রেনাল কজে হাইপোক্যালেমিয়া হয়, কিছু কিছু রেনাল কজে হাইপারক্যালেমিয়া হয়, বাট রেনাল ফেলিউর যদি বলো, রেনাল ফেলিউরে হচ্ছে হাইপারক্যালেমিয়া হয়। কেন? কেন? কারণ স্যার অ্যালডোস্টেরন অ্যাবজর্পশন আচ্ছা। মানে ওই মেকানিজম থাকে না, সোডিয়াম অ্যাবজর্ব হতে পারে না, পটাশিয়াম এক্সক্রিশন হতে পারে না। ধরো কিডনিতে সমস্যা, ক্লোরাইড কি হবে, কমবে না বাড়বে? স্যার ক্লোরাইড কমে যাবে। কমবে স্যার। লজিক যে বলে আমার, আমরা একটা জিনিস জানি, যেখানেই সোডিয়াম সেখানেই ক্লোরাইড, সেখানেই ওয়াটার। তো যেখানেই সোডিয়াম সেখানেই ক্লোরাইড, তার মানে সোডিয়াম কমলে অবশ্যই ক্লোরাইড কমবে। কিন্তু 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 রেনাল ফেলুর বা রেনাল ফেলুরে এক ধরনের অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়, কোনটা হয়? রেনাল ফেলুরে কোনটা হয়? মেটাবলিক অ্যাসিডোসিস। তো মেটাবলিক অ্যাসিডোসিস যেহেতু হচ্ছে, তার মানে বাইকার্বনেট কন্টেন্টটা কমে যাচ্ছে, তার মানে হচ্ছে বাইকার্বনেট যদি কমে যায়, তো অনেক সময় হয় কি, বাইকার্বনেট কমে গেলে নেগেটিভ, মানে নেগেটিভলি চার্জড আয়ন, তার মানে অ্যানায়ন গুলার কনসেন্ট্রেশনটাকে কি বলে স্টেবল রাখতে বাইকার্বনেট কমে যায়, মানে কম্পেনসেশনে ক্লোরাইড বেড়ে যায়, যেটাকে আমি বলি 1-to-1 এক্সচেঞ্জ অফ বাইকার্বনেট এন্ড ক্লোরাইড। তো কিছু কন্ডিশনে তোমার বাইকার্বনেট কমে গেলে হাইপার ক্লোরেমিয়া ডেভেলপ করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যালসিয়াম। তো কিছু কন্ডিশনে ক্যালসিউরিয়া হয় বা মানে হাইপোক্যালসিমিয়া হয়, কিছু কন্ডিশনে হাইপার ক্যালসিমিয়া ডিফার করে।
ফসফেট নরমালি এক্সক্রিট করার কথা হচ্ছে ইউরিন দিয়ে, কারণ ফসফেট আসলে একটা বাফার হিসেবে কাজ করে। তো ইউরিনারি বাফার হিসেবে কাজ করে। তো ইউরিনকে আমরা তো জানি অ্যাসিডিক ইউরিন এক্সক্রিট করার কথা, তো ফসফেট আসলে এক্সক্রিট করার কথা। তো যখন রেনাল ফেলিউর হবে তখন ব্লাডের ফসফেট লেভেলটা বেড়ে যায়। এই গেল ব্লাড কেমিস্ট্রি। এইবার চলে আসি গ্লোমেরুলার ফাংশন টেস্ট। এটাও খুব ইম্পর্টেন্ট। গ্লোমেরুলার ফাংশন অ্যাসেস করার জন্য আমরা কি করি? আমরা ক্লিয়ারেন্স স্টাডি গুলা জানি। ইন দা মিন টাইম তোমরা সবাই রেনাল ক্লিয়ারেন্স বা প্লাজমা ক্লিয়ারেন্স কি জানো। তো কি কি ক্লিয়ারেন্স টেস্ট করি আমি? ইনুলিন ক্লিয়ারেন্স টেস্ট করতে পারি, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করতে পারি, ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট করতে পারি, অথবা কোন রেডিও আইসোটোপ দিয়ে, রেডিও আইসোটোপ যেহেতু আমাদের বডিতে নাই, আমাকে সেটা এক্সোজেনাসলি দিতে হচ্ছে। রেডিও আইসোটোপ দিয়ে আমরা ক্লিয়ারেন্স স্টাডি করতে পারি। কি কি আইসোটোপ? 99 টেকনিশিয়াম ডিটিপিএ। ডিটিপিএ মানে কি? ডাই ইথিলিন ট্রাইঅ্যামাইন পেন্টা অ্যাসিটিক অ্যাসিড, এবং 51 ক্রোমিয়াম লেভেল ইডিটিএ। ইডিটিএ তোমরা জানো, ইথিলিন ডাইঅ্যামাইন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তো রেডিও আইসোটোপ ক্লিয়ারেন্স স্টাডি করতে পারি, অথবা আমরা কোন একটা ফর্মুলা দিয়ে জিএফআর কে এস্টিমেট করতে পারি, যেটাকে আমি বলতেছি এস্টিমেটেড জিএফআর। তো নরমালি গ্লোমেরুলাসের ফাংশন হচ্ছে, আমরা জানি গ্লোমেরুলার মেমব্রেনটা হচ্ছে পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জড। আচ্ছা নেগেটিভলি চার্জ। তো নেগেটিভলি চার্জ যেহেতু, এটা অ্যালবুমিনও নেগেটিভলি চার্জ, তো এটা অ্যালবুমিনকে রিপেল করে। তো রিপেল করলে অ্যালবুমিন কি নরমালি এক্সক্রিট হওয়ার কথা নাকি ধরে রাখার কথা? ধরে রাখার কথা। ধরে রাখার কথা। স্যার তো গ্লোমেরুলার ফাংশন অ্যাসেস করতে আমরা এই অ্যালবুমিনটা ইউজ করি। তো আলটিমেটলি কি কি? রেনাল ক্লিয়ারেন্স টেস্ট। ক্লিয়ারেন্স আমরা দেখতে পারি আইদার ইনুলিন অথবা ক্রিয়েটিন অথবা ইউরিয়া, অথবা রেডিও আইসোটোপ অ্যাডমিনিস্টার্ড করে আমরা দেখতে পারি, তার মানে রেডিও আইসোটোপ ক্লিয়ারেন্স স্টাডি, অথবা ফর্মুলা বেসড ক্যালকুলেশন হতে পারে, অথবা ডিটেকশন অফ অ্যালবুমিন। তো ইনুলিনের ক্লিয়ারেন্স হচ্ছে 125 ml পার মিনিট, ক্রিয়েটিনিনের হচ্ছে 70 থেকে 140 ml পার মিনিট, এবং ইউরিয়া 60 to 70। আমরা জানি জিএফআর আমাদের ডেইলি হচ্ছে মানে 125 ml পার মিনিট। তো দেখো ইনুলিনের ক্লিয়ারেন্স এবং জিএফআর এর ক্লিয়ারেন্সটা সেম। তো আমার লজিক বলে আমি যদি করি, আমার ইনুলিন করাই ভালো, কারণ জিএফআরটা অ্যাকচুয়ালি মেজার করবে, আর ইনুলিনের বডিতে কোনো ফাংশন নাই। তো যতটুকু ইনুলিন ততটুকুই এক্সক্রিশন। কিন্তু তারপর আমি ইনুলিনকে বাদ দিয়ে আমি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটা করি, কারণ হচ্ছে ক্রিয়েটিনিন আমার বডিতে তৈরি হচ্ছে, ইনুলিন আমার বডিতে তৈরি হয় না, আমাকে এক্সোজেনাসলি দিতে হচ্ছে। কেন আমি হ্যাজার্ডের মধ্যে যাব বাইরে থেকে দেয়ার? তো যেহেতু বডিতে তৈরি হচ্ছে এবং এটা দিয়ে আমি মোটামুটি একটা অ্যাসেসমেন্ট করতে পারতেছি, তো এই কারণে আমি ইউজ করি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টটা। তো এই ক্লিয়ারেন্স টেস্টের মূলনীতি কি, প্রিন্সিপাল কি? প্রিন্সিপালটা হচ্ছে কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু ইউভি বাই পি। কনসেন্ট্রেশন অফ ক্রিয়েটিনিন ইন ইউরিন ইজ ইকুয়াল টু ইউরিনারি ক্রিয়েটিনিন ইনটু ভলিউম অফ ইউরিন পার ডে অথবা পার মিনিট বলো এখানে, ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন অফ উইথ দ্যাট সাবস্টেন্স। তো এই হচ্ছে তাহলে আমার বেস বা প্রিন্সিপাল, ইউভি বাই পি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা এই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স করতে আমি কি স্পট ইউরিন নিব না 24 ঘন্টার ইউরিন নিব? 24 ঘন্টা। স্যার 24 ঘন্টার ইউরিন, 24 ঘন্টার ইউরিনকে যখন আমি এক্সপ্রেস করব, ধরো 2 লিটার ইউরিন পাস করলো 24 ঘন্টায়, তখন আমার এক্সপ্রেশনটা হয় এরকম 2 লিটার পার ডে। তো 2 লিটারকে তো আমি 2000 ml এ কনভার্ট করেই নিতে পারি, মানে এটার জন্য আমার ক্যালকুলেটর লাগে না। ডে কে আমার কনভার্ট করতে হবে মিনিটে, তাই না? জি স্যার। ডে কে মিনিটে কনভার্ট করতে হলে আমি এই ইকুয়েশনটাতেই এইভাবে ব্যবহার করব, ইউভি ডিভাইডেড বাই পি ইনটু 1440 1440। ওই 24 ঘন্টা এইভাবে যদি তুমি হিসাব করো, আলটিমেটলি 1440 দিয়ে ভাগ করলে তোমার ওই অ্যাকচুয়াল মিনিটটা বের হয়ে আসে। তো আমি অলরেডি আগেই বলে দিছি, এন্ডোজেনাস ক্রিয়েটিনিন উইল বি প্রিফার্ড ওভার ইন্ট্রাভেনাসলি ইনজেক্টেড ইনুলিন। এইবার আসি ফর্মুলা বেসড এস্টিমেশন অফ জিএফআর। কি কি ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি? অলরেডি রেনাল কেমিস্ট্রি পড়ানোর সময় রেনাল
ওই আমরা এটা ফর্মুলাগুলোর নাম পড়ছিলাম, এখানেও সেম, এখানে জাস্ট ফর্মুলাগুলোর নাম জানলেই হবে। ককক্রফট গল্ট ইকুয়েশন, এমডিআরডি মডিফাইড এমডিআরডি ইকুয়েশন, যেটাকে বলতেছে মডিফিকেশন অফ ডায়েট ইন রেনাল ডিজিজ, অথবা সিকেডি ইপিআই। সিকেডি ইপিআই মানে হচ্ছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ এপিডেমিওলজিক্যাল কোলাবোরেশন। তো যেখানে আসলে কিছু মানে ম্যাক্সিমাম ইকুয়েশনে এইজ একটা ফ্যাক্টর হিসেবে ইউজ করা হয়, এবং ককক্রফট গল্টে দেখো ওয়েটটাও তোমার ক্যালকুলেশনে ব্যবহার করা হচ্ছে। আবার কিছু কিছু ক্যালকুলেশনে তোমার জেন্ডার এবং এথনিসিটিও ব্যবহার করা হয়। তো আলটিমেটলি এত কিছু লাগবে না, তুমি জাস্ট নামটা জানলেই হবে। এমডিআরডি ফর্মুলা, সিকেডি ইপিআই ফর্মুলা এবং ককক্রফট গল্ট ফর্মুলা। আচ্ছা, তো আলটিমেটলি আমি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স করলাম বা ইজিএফআর মেজার করলাম, মানে ক্যালকুলেট করলাম, যাই করি আমি তো একটা ভ্যালু পাবো। তো এই ভ্যালুটা দিয়ে আমি কিডনির ফাংশনটাকে স্টেজিং করি কিভাবে? যদি ক্লিয়ারেন্সটা 90 থেকে 90-র উপরে হয় তাহলে স্টেজ 1, যদি 60 থেকে 90-র মধ্যে হয় স্টেজ 2, 30 থেকে 60-র মধ্যে হচ্ছে স্টেজ 3, যেটা আবার 15-15 করে 2 ভাগ করা, এবং 3-এর কম 30-এর কম কিন্তু 15-র বেশি স্টেজিং 4, এবং স্টেজ 5 হচ্ছে 15-রও কম ইন্ড স্টেজ রেনাল ডিজিজ। তো এই যে নামগুলা 90-র উপরে হচ্ছে কোনো ডিজিজ না, একটা নর্মাল পার্সনের তাই থাকবে, কারণ আমি জানি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স হচ্ছে নরমালি আমি আসলে বলতেছি 70 to 140। তো মাইল্ড আমি বলবো 60 থেকে 89, 30 থেকে 59 পর্যন্ত মডারেট, 15 থেকে 30 বা 29 পর্যন্ত সিভিয়ার, এবং 15-র কম হলে ইন্ড স্টেজ রেনাল ডিজিজ। আচ্ছা, এইবার চলে আসি টিবুলার ফাংশনে। টিবুলের কাজ কি? টিবুলের কাজ হচ্ছে ইউরিনকে কনসেন্ট্রেটেড অথবা ডাইলুট করা। তো আমি টিবুলার ফাংশন টেস্টটা অবশ্যই যেটা দেখবো সেটা হচ্ছে ইউরিন কনসেন্ট্রেশন এবং ডাইলিউশন টেস্ট। ইউরিন কনসেন্ট্রেশন টেস্ট করি আমি হচ্ছে দুইটা ওয়েতে করতে পারি, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, আরেকটা হচ্ছে ইউরিন কনসেন্ট্রেশন টেস্ট উইথ এডিএইচ, অথবা ইউরিন ডাইলিউশন টেস্ট আমি করতে পারি এক্সেস ওয়াটার ইনটেক টেস্ট দিয়ে। এবং টিবুলার ডিসফাংশনে কিছু ছোট ছোট প্রোটিন ইউরিনে অ্যাপিয়ার করে, যেগুলা তো কি কি প্রোটিন? এগুলা আলফা-2 এবং বিটা-2 মাইক্রোগ্লোবুলিন। আচ্ছা, এই যে এখানে আমি এতগুলা কনসেন্ট্রেশন টেস্ট বা ডাইলিউশন টেস্ট বলতেছি, এগুলা না করেও সিম্পলি ইউরিনারির স্পেসিফিক গ্র্যাভিটি অসমোলারিটি দিয়েও তো আমি ইউরিনের কনসেন্ট্রেশন বা ডাইলিউশন লেভেলটা মেজার করতে পারি না? ইয়েস স্যার। তাই না? যদি কারণ স্পেসিফিক গ্র্যাভিটি যদি বেশি হয়, অসমোলারিটি যদি বেশি হয়, ইউরিনটা কি হবে? কনসেন্ট্রেটেড না ডাইলুটেড? সো কনসেন্ট্রেটেড। তো লজিক্যালি ভাইস ভার্সা হবে। তো ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টে আমরা কি করি? নামটাই দেখো, ওয়াটার ডিপ্রাইভেশন। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন, স্যার অসমোলারিটি তো স্যার যে ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে স্যার বাড়তে পারে, তাহলে হ্যাঁ। স্যার আমরা স্যার কিভাবে বুঝবো স্যার এটা যে স্যার কিডনির নিজস্ব স্যার সমস্যা? এইটার জন্য ওয়াটার ডিপ্রাইভেশন। তুমি যখন দুইটা ডিজিজকে ডিফারেন্সিয়েট করবা, যখন তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আরেকটা কজ থাকবে, তখন তোমাকে ডিফারেন্সিয়েট করতে তোমার এই টেস্টগুলো করতে হবে। বাট লজিক্যালি টিবুলার ফাংশন টেস্টে যাওয়ার আগে, ধরো তোমার ডায়াবেটিস মেলাইটাসের জন্য হচ্ছে, তুমি ডায়াবেটিস মেলাইটাসটাই ইজিলি এক্সক্লুড করে ফেলতে পারবা না? সেটা এক্সক্লুড করা তো তোমার জন্য ইজিয়ার হবে জি স্যার, না ওয়াটার ইজিয়ার হবে? ডায়াবেটিস মেলিটাস স্যার ইজিয়ার হবে। ইজিয়ার হবে। তো দেখা যাবে তার আগেই তোমার ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনোসিস হয়ে গেছে। আচ্ছা, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টে আমি কি করি? নামটাই হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন। তার মানে আমি একটা পার্সনকে ওয়াটার থেকে ডিপ্রাইভ করব কতক্ষণ? 8 থেকে 14 ঘন্টা। এবং খেয়াল রাখতে হবে এই সময় সে যে মিলগুলা খাবে, ম্যাক্সিমাম তার ফ্লুইড কন্টেন্ট হবে লেস দেন 200 ml। তো লেস দেন 200 ml। তো দেখা যায় যে প্রোটিনে তোমার ওয়াটার কন্টেন্ট কম, এই কারণে আমরা প্রোটিন রিচ ডায়েট দেওয়ার চেষ্টা করি। তো তুমি যখন তাকে ওয়াটার ডিপ্রাইভেশন করবা, তখন তার ইউরিনটা কি হওয়ার কথা? ডাইলুটেড না কনসেন্ট্রেটেড? স্যার কনসেন্ট্রেটেড স্যার। কনসেন্ট্রেটেড। তার মানে হচ্ছে আমরা ইন দ্যাট কেস ওই তোমার
এই সময়ের পর 8 থেকে মানে 14 ঘন্টা পর আমরা তার ইউরিনের অসমোলারিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটি দেখি। তো দেখা যায় যে অসমোলারিটিও হাই থাকে, স্পেসিফিক গ্র্যাভিটিও হাই থাকে নরমালি। কিন্তু টিবিউলার ড্যামেজে কি হয়, এই কনসেন্ট্রেশন পাওয়ারটা কমে যায়। তো কনসেন্ট্রেশন পাওয়ারটা যদি কমে যায় তো ইউরিনের অসমোলারিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটিটা কমই থাকে, তার মানে লেস দেন 1020 থাকে। তো এই জিনিসটা ডিফারেন্সিয়েট করি আমরা হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট দিয়ে। তো আলটিমেটলি কি আমি একটা পার্সনকে ওয়াটার রেস্ট্রিক্ট করতেছি, ওয়াটার রেস্ট্রিক্ট করলে নর্মাল পার্সনে কি হওয়ার কথা, ইউরিনের অসমোলারিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যাওয়ার কথা, কিন্তু যখন টিবিউলার ড্যামেজ থাকবে তখন সেটা বাড়বে না। আচ্ছা, ইউরিন কনসেন্ট্রেশন টেস্ট উইথ এডিএইচ। এখানে আমরা কি করি, এখানে আমরা যেটা করি এডিএইচ এর এক সাবকিউটেনিয়াস একটা ইনজেকশন দেই। তোমার ধরো ইভিনিং মিল মানে ডিনারের পরে দেওয়ার পর তাকে ওভারনাইট ফাস্টিং থাকতে বলি এবং সকালবেলা দুইটা ইউরিন স্যাম্পল নিয়ে স্পেসিফিক গ্র্যাভিটি দেখি। একটা নর্মাল পার্সনে যখন তুমি এডিএইচ দিবা, নর্মাল পার্সনে এই দুইটা স্যাম্পলের যে কোনো একটা স্যাম্পলের স্পেসিফিক গ্র্যাভিটি অবশ্যই বাড়বে, অথবা দুইটাতেই বাড়বে, কিন্তু একটাতে অবশ্যই বাড়তে হবে। কিন্তু যখন টিবিউলার ইম্পেয়ারমেন্ট হবে তখন হচ্ছে ইউরিন অসমোলারিটিটা বাড়বে না, কমই থাকবে। তার মানে ফেলিউর টু কনসেন্ট্রেট ইউরিন মোর দেন 1020। এই হচ্ছে ইউরিন কনসেন্ট্রেশন টেস্ট উইথ এডিএইচ। তো এই হচ্ছে রেনাল ফাংশন টেস্ট ওভারঅল। তো তোমাকে যদি বলা হয় তুমি ইউরিন ফাংশন অ্যাসেস করার জন্য একটা টেস্ট করবা, কি করবা? তুমি আনসার দিবা ডিপ্লোমেটিক। যদি আমার সুযোগ থাকে আমি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করব, যদি সুযোগ না থাকে আমি সিরাম ক্রিয়েটিনিন করব, আর যদি সেই সুযোগও না থাকে আমি ইউরিনারি করব। ঠিক আছে? স্যার একেবারে লাস্টে কি বলছেন স্যার, সেই সুযোগ না থাকে? যদি সেই সুযোগটাও না থাকে ইউরিন আরি করবা। ইউরিন আরি করতে কিন্তু তোমার কোনো প্রিকিং লাগবে না। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সে তোমার 24 ঘন্টা লাগবে পেশেন্টকে, তার মানে 24 ঘন্টার ফলো আপ লাগবে, দুইবার আসতে হবে পেশেন্টকে। সেই সুযোগ না থাকলে তুমি ক্রিয়েটিনিন দেখবা, সেই সুযোগ না থাকলে তুমি কি বললাম জানি, সেই সুযোগ না থাকলে তুমি ইউরিন আরএমই দেখবা, মানে ইউরিন রুটিন এক্সামিনেশন। কারণ ইউরিন রুটিন এক্সামিনেশনে তোমার কিছু করতে হবে না, তোমার পেশেন্টের শুধু একটা টেস্ট টিউব দিয়ে বাথরুমে পাঠাইতে হবে। আচ্ছা, এইবার হচ্ছে প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়া কি? এক্সক্রিশন অফ প্রোটিন থ্রু ইউরিন। হ্যাঁ, Presentation of মোর দেন 30 মিলিগ্রাম পার ডে হচ্ছে প্রোটিনিউরিয়া। তো নরমালি ইউরিনে কি কি প্রোটিন থাকতে পারে? নরমালি তো থাকতে পারে না। এই যে প্রোটিনিউরিয়ার সময় যে ইউরিনে প্রোটিন থাকে তার অরিজিনটা কোথায়? যদি ফিল্টার্ড হয়, যদি গ্লোমেরুলার প্রবলেম হয় তখন হচ্ছে তোমার এই প্রোটিনগুলা ফিল্টার্ড হয়ে তোমার ইউরিনে অ্যাপিয়ার করে। কি কি? অ্যালবুমিন, প্রি অ্যালবুমিন, বিটা 2 মাইক্রোগ্লোবুলিন, সেরুলোপ্লাজমিন, হেপ্টোগ্লোবিন, ট্রান্সফেরিন, আরো অনেক। আর টিবিউলার ডিসফাংশনে যেটা হয়, টিবিউলার সিক্রেশন অথবা টিবিউলার ডিসকোয়ামেশনের জন্য যে প্রোটিনটা পাই সেটাকে আমি বলতেছি টেম হর্সফল প্রোটিন। টেম হর্সফল প্রোটিন। আচ্ছা, এরপর হচ্ছে টাইপস অফ প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়ার অ্যামাউন্টের উপর, প্রোটিনের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আমরা প্রোটিনিউরিয়াকে দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে মাইক্রো প্রোটিনিউরিয়া আর একটা হচ্ছে ম্যাক্রো প্রোটিনিউরিয়া। মাইক্রো প্রোটিনিউরিয়াটা কি? ইউরিনে প্রোটিন থাকবে এবং এই প্রোটিনটা মোর দেন 30 মিলিগ্রাম। যেহেতু প্রোটিনিউরিয়া বলার জন্য আমার মোর দেন 30 মিলিগ্রামই লাগতেছে, কিন্তু মোর দেন 30 কিন্তু 300-র চেয়ে কম পার ডে। তার মানে হচ্ছে যখন প্রোটিনিউরিয়াটা হবে 24 আওয়ার্স, ইউরিনারি প্রোটিনটা হবে মোর দেন 30 বাট 300-র কম, মানে 30 থেকে 300 পর্যন্ত হচ্ছে পার ডে হচ্ছে মাইক্রো প্রোটিনিউরিয়া। এই প্রোটিনটা হচ্ছে মোস্টলি অ্যালবুমিন এবং এই ধরনের প্রোটিনিউরিয়া এটা হবে ডিপ স্টিক নেগেটিভ এবং এই প্রোটিনটা উইল নট বি ডিটেক্টেড বাই হিট কোয়াগুলেশন টেস্ট। ডিপ স্টিক নেগেটিভ এই টার্মটাও, ডিপ স্টিক এই টার্মটাও তোমাদের জন্য একটু আনকমন। এটা কি? এটাও আমরা 1-2টা স্লাইড পরেই জানবো। তো কি কি কন্ডিশনে মাইক্রোপ্রোটিনিউরিয়া হয়? আর্লি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আর্লি হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথিতে। আচ্ছা, ম্যাক্রোপ্রোটিনিউরিয়া কি? যখন ইউরিনারি এক্সক্রিশন অফ প্রোটিন মোর দেন 300 মিলিগ্রাম পার ডে
এবং এটা ডিপ স্টিক পজিটিভ অথবা ডিটেক্টেড বাই হিট কোয়াগুলেশন টেস্ট, তখন আমি তাকে বলতেছি ম্যাক্রোপ্রোটিনিউরিয়া। ঠিক আছে, জি ঠিক স্যার। আছে। তার মানে মাইক্রো রেঞ্জ কত? মাইক্রো রেঞ্জ কত? স্যার 30 থেকে 300। 30 থেকে 300। ম্যাক্রো রেঞ্জটা কত? More than sir Above 300. 300। 300। মানে অনেক বেশি হতে পারে, 3 গ্রাম 4 গ্রাম 10 গ্রাম, 10 গ্রাম না, 3 গ্রাম 4 গ্রামও হতে পারে। ম্যাক্রোপ্রোটিনিউরিয়ার কজ কি? ম্যাক্রোপ্রোটিনিয়ার কজগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। ফিজিওলজিক্যালি ম্যাক্রোপ্রোটিনিয়া হতে পারে কয়েকটা কন্ডিশনে: ফিভার, ট্রমা, স্ট্রেস, প্রেগন্যান্সি, হাই প্রোটিন ইনটেক। তো গ্লোমেরুলার ডিজিজে প্রোটিনিউরিয়া হয়, এটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রোসিস, অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস অথবা নেফ্রোটিক সিনড্রোম। আমার মনে হয় তোমরা নেফ্রোটিক সিনড্রোম কি জানো? জানো? স্যার এটা কি মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি? মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি হচ্ছে ওয়ান টাইপ অফ নেফ্রোটিক সিনড্রোম। স্যার যে বেসমেন্ট মেমব্রেন, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা ইম্পেয়ার্ড হয়েছে স্যার, যার কারণে অ্যালবুমিন স্যার এক্সক্লুডেড হওয়া স্টার্ট করে। এটা হচ্ছে মিনিমাল চেঞ্জ, বাট নেফ্রোটিক সিনড্রোম অ্যাকচুয়ালি ডায়াগনোসিস হয় এইভাবে। এখানে 4টা ক্রাইটেরিয়া থাকে: ম্যাসিভ প্রোটিনিউরিয়া, ইডিমা, তারপর হচ্ছে হাইপার কোলেস্টেরোলেমিয়া, আর আরেকটা হচ্ছে, আরেকটা কি, দাঁড়াও, হাইপোপ্রোটিনেমিয়া। আচ্ছা, তার মানে গ্লোমেরুলার গ্লোমেরুলার কজের জন্য ম্যাক্রোপ্রোটিনিউরিয়া হয়, যে সেটা হচ্ছে কজ হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস এবং নেফ্রোটিক সিনড্রোম। টিবিউলার কজ অফ ম্যাক্রোপ্রোটিনিউরিয়া কি? অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস। আচ্ছা, আজানটা শেষ হোক, তারপর আমি একটু শুরু করতেছি। ইন দ্য মিন টাইম আমি অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা নিয়ে নিলাম। শুরু করব? জি স্যার। আচ্ছা, টিবিউলার কজ অফ ম্যাক্রোপ্রোটিনিউরিয়া কি কি? অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস। তার মানে টিবিউলার নেক্রোসিস, নেক্রোসিস তো কি জানো তোমরা, তাই না?
সেলুলার ডেথ। ডেথ, তার মানে যখন সেলুলার ডেথ হবে তখন হচ্ছে প্রোটিন অ্যাপিয়ার করবে ইউরিনে। আচ্ছা, ওভারফ্লো প্রোটিনুরিয়া, তার মানে ব্লাডে প্রোটিন অনেক বেশি, এই ধরনের কন্ডিশনে ইউরিনে প্রোটিন অ্যাপিয়ার করতে পারে। তো কি কন্ডিশন? তো একটা ডিজিজ আছে, একটা ক্যান্সার আছে, মাল্টিপল মাইলোমা। এই কন্ডিশনে তোমার ইউরিনে একটা প্রোটিন পাওয়া যায়, প্রোটিনটার নাম হচ্ছে বেনস জোনস প্রোটিন। বেনস জোনস, এটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে ধরে, মাথায় রেখো। ওভারফ্লো প্রোটিনুরিয়া কজ হচ্ছে মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমায় যেই প্রোটিনটা ইউরিনে পাওয়া যায় সেটার নাম হচ্ছে বেনস জোনস প্রোটিন। এবং ফাংশনাল প্রোটিনুরিয়া মানে বোঝাচ্ছে তোমার কিডনির কোনো প্রবলেম নাই, তোমার সিস্টেমিক কোনো ডিজিজ যেমন লিউকেমিয়া, প্রি এক্লাম্পসিয়া, এই ধরনের কেসে তোমার যে প্রোটিনুরিয়া ডেভেলপ করতেছে। আচ্ছা, এইবার আসি ডিপ স্টিক টেস্টিং। ওই যে যেটা বললাম, ডিপ স্টিক টেস্টিং অ্যাকচুয়ালি কিচ্ছু না, তোমার একটা স্টিক থাকে যেখানে হচ্ছে অনেকগুলা কালার ব্লক থাকে, ইন্ডিভিজুয়াল কালার ব্লক ইন্ডিভিজুয়াল সাবস্টেন্সের ডিটেকশনের জন্য। কি কি সাবস্টেন্স ডিটেক্ট করতে পারি আমি? ইউরোবিলিনোজেন, বিলিরুবিন, কিটোন বডি, ক্রিয়েটিনিন, ব্লাড, প্রোটিন, অ্যালবুমিন, নাইট্রাইট, লিউকোসাইড, গ্লুকোজ, এবং স্পেসিফিক গ্র্যাভিটি পিএইচও ডিটেক্ট মেজার করা যায়, এবং সঙ্গে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তো এটা একটা স্ট্রিপ যেটা ইমপ্রেগনেটেড উইথ কেমিক্যাল রিএজেন্ট। তো আলটিমেটলি আমি কি করি, একটা কন্টেইনারের মধ্যে যেখানে ইউরিন রাখা আছে ওই কন্টেইনারের মধ্যে স্ট্রিপটা আমরা ইমার্স করি। ইমার্স করলে যেটা হয়, এই যে ব্লকগুলা আছে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন কালারের যে ব্লকগুলো আছে, এই ব্লকগুলোর সাথে ইউরিনের স্পেসিফিক কম্পোনেন্টটা রিয়্যাক্ট করে, রিয়্যাক্ট করলে কালার চেঞ্জ হয়। তো কনসেন্ট্রেশন যত বেশি কালার চেঞ্জ তত বেশি। তো এই প্রপার্টিটা ইউজ করে আমরা আলটিমেটলি দেখতেছি ডিপ স্টিক টেস্টিং এ বিভিন্ন সাবস্টেন্সের কনসেন্ট্রেশন কিভাবে দেখতেছি। দেখো, যে কোনো একটা ধরো প্রোটিনের যে ব্লক সেটা হচ্ছে এই কালারের, দেখা যায় কালার চেঞ্জ এরকম হলো বা এরকম হলো বা এরকম হলো, এরকম এরকম, এর উপর ডিপেন্ড করে তোমার ইউরিনে কতটুকু সুগার তা আমরা ডিটেক্ট করি। ধরো এটা ট্রেস হলে এই কালার, 1+ হলে এই কালার, 2+ হলে এই কালার, 3+, 4+। ধরো স্পেসিফিক গ্র্যাভিটি, তো নর্মাল কালারটা হচ্ছে এরকম, স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1005 হয় তাহলে এই কালার, এর চেয়ে একটু লাইট হবে 1010 হলে, এর চেয়ে একটু লাইট লাইট লাইট, মানে এই কালার চেঞ্জ গুলা দেখে আমরা আলটিমেটলি ইউরিনের কম্পোনেন্ট গুলা দেখতেছি। এটা হচ্ছে ডিপ স্টিক টেস্টিং। দেন আসি হিট কোয়াগুলেশন টেস্ট। বলো, এটা তোমরাই আমাকে বলো, হিট কোয়াগুলেশন টেস্টে আমি কি করি? প্র্যাকটিক্যালি করছো তো কলেজ বন্ধ হওয়ার আগে? না স্যার, প্রোটিন স্যার এটাও করো নাই? ইউরিনটা স্যার চান্স পাইনি স্যার। আচ্ছা, আমরা একটা টেস্ট টিউবে ইউরিন নিব, টেস্ট টিউবটা অবশ্যই 2/3 ইউরিন দিয়ে ফিল করব। এরপর টেস্ট টিউবের এই যে যতটুকু ইউরিন আছে তার আপার 1/3 আমি হিট দিব। আমরা তো কলেজে মনে কি দিয়ে দিই ওটারে, বার্নার, তাই না? কি বলে ওটারে? বানসেন বার্নার। তো হিট দিলে যেটা হবে, যদি ইউরিনে প্রোটিন থাকে টার্বিডিটি অ্যাপিয়ার করবে। টার্বিডিটি অ্যাপিয়ার করার পর আমি যেটা করি, এখানে 1 to 2 drops 5% অ্যাসিটিক অ্যাসিড মানে অ্যাড করে আবার হিট দেই। যদি টার্বিডিটি তারপরও থাকে তাইলে হচ্ছে প্রোটিনই আছে। আচ্ছা, এইবার আসি, আমি আবার একটু আগের কোশ্চেনে আসি। তো আমি আলটিমেটলি 2/3 টেস্ট, মানে একটা টেস্ট টিউবে 2/3 আমি ইউরিন দিয়ে ফিল করব। এই ইউরিনের আপার 1/3 হিট দিব, টার্বিডিটি অ্যাপিয়ার করলো। টার্বিডিটি অ্যাপিয়ার করার অনেকগুলা কারণ থাকতে পারে, যার মধ্যে একটা হচ্ছে প্রোটিন, আরেকটা কমন কারণ হচ্ছে ফসফেট থাকলেও টার্বিডিটি অ্যাপিয়ার করবে। কিন্তু যখন তুমি অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করবা, অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করে যখন আবার হিট করবা তখন হচ্ছে প্রোটিনের টার্বিডিটিটা থেকে যাবে, কিন্তু ফসফেটের টার্বিডিটিটা লস্ট হবে। কারণ ফসফেট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? ফসফরিক অ্যাসিড তৈরি করবে মনে হয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, টার্বিডিটি অ্যাপিয়ার করে হচ্ছে আইদার প্রোটিনের জন্য অথবা ফসফেটের জন্য, কিন্তু 5% অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করার পর ফসফেটের টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করবে কিন্তু প্রোটিনেরটা থেকে যায়।
তো এই টেস্ট করে আমি আলটিমেটলি তাহলে প্রেজেন্স অফ প্রোটিন ডিটেক্ট করতে পারতেছি। এখন আমাকে বলো এই টেস্টটা কি কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ, কারণ আমি জাস্ট প্রেজেন্সটা বলতেছি, মানে আছে নাই, এক্সাক্ট অ্যামাউন্টটা আমি বলতে পারতেছি না। আচ্ছা, এরপরে চলে আসি বেনেডিক্ট টেস্টে। বেনেডিক্ট টেস্ট করছো না? এটাও করো নাই, সুযোগ পাও নাই। স্যার কোনো টেস্টই করতে পারি নাই স্যার। আচ্ছা, কোনো টেস্টই করতে পারোনি, খুবই ভালো কথা। বেনেডিক্ট টেস্টে আমরা যেটা করি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি লেকচারের পার্ট না, এগুলো কিন্তু আসলে প্র্যাকটিক্যালের পার্ট। তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না দেখে আমি এটা এখানে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, বেনেডিক্ট টেস্টে আমরা যেটা করি, 5 ml বেনেডিক্ট রিএজেন্ট একটা টেস্ট টিউবে নেই, নিয়ে প্রথমে হিট করি, এটাকে হিট করি, প্রথমে হিট করি তোমার স্যাম্পল ছাড়া বা ইউরিন ছাড়া। এই কারণে, কারণ এই বেনেডিক্ট রিএজেন্টটা পিওর না ইমপিওর এটা আমাকে ডিটেক্ট করতে হবে। যদি পিওর হয় কোনো কালার চেঞ্জ হবে না, মানে নীল রঙের বেনেডিক্ট রিএজেন্ট নীল রঙেই থাকবে। আচ্ছা, দেন হচ্ছে এটার মধ্যে আমি 8 ড্রপ ইউরিন দিব, 8টা ড্রপ। এটাও তোমাদের অস্পিতে থাকে, আমরা বসে বসে আমরা দেখি তুমি প্রথমে ইমপিউরিটি চেক করার জন্য হিট করছো কিনা, দেন আমি দেখি তুমি ড্রপার দিয়ে 8টা ড্রপ দিতে পারছো কিনা। যারা জীবনে ড্রপার ধরো নাই তারা দেখা যাবে 8 ড্রপের জায়গায় 5 ড্রপ দিছো, 10 ড্রপ দিছো, বা ড্রপ দিতে গিয়ে পুরাটাই ছেড়ে দিছো। তো 8 ড্রপ ইউরিন দিয়ে তুমি যখন আবার হিট করবা, তোমার এখানে রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে কালার চেঞ্জ হবে। এই কালার চেঞ্জটা দিয়ে আমরা ডিটেক্ট করতেছি রিডিউসিং সাবস্টেন্স। কালার চেঞ্জটা কিরকম হয়? বেনেডিক্ট রিয়েজেন্টটা হচ্ছে ব্লু কালার, তো যদি রিডিউসিং সাবস্টেন্স থাকে, অল্প থাকে, গ্রিন হবে, আরেকটু বেশি থাকলে ইয়েলো হবে, আরেকটু বেশি থাকলে অরেঞ্জ হবে, আরেকটু বেশি থাকলে ব্রিক রেড হবে। তো এই গ্রেডিংটা আমরা করছি, গ্রিন থাকলে ট্রেস অ্যামাউন্ট অফ রিডিউসিং সাবস্টেন্স, ইয়েলো হচ্ছে লো, অরেঞ্জ মডারেট অ্যামাউন্ট অফ রিডিউসিং সাবস্টেন্স, ব্রিক রেড হচ্ছে ভেরি হাই অ্যামাউন্ট অফ রিডিউসিং সাবস্টেন্স। বুঝা গেছে? এই যে রাস্তায়, সে তোমার স্পিকারটা একটু বন্ধ করো। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, আচ্ছা বাকিরা আসো তো? জি স্যার। স্যার আচ্ছা, তো এতটুকু বোঝা গেছে বেনেডিক্ট টেস্ট? জি স্যার। তার মানে আমরা কি করি, বেনেডিক্ট রিয়েজেন্ট নেই 5 ml, প্রথমে একবার হিট করি পিউরিটি চেক করতে, দেন হচ্ছে 8 ড্রপ ইউরিন দেই, ইউরিন দিয়ে আবার হিট করি, কালার চেঞ্জ হবে যদি রিডিউসিং সাবস্টেন্স থাকে। তো এই যে আমি দেখো বারবার বলতেছি, আমি শুরুর দিকে একবার সুগার গ্লুকোজ বলে পরে আবার কারেকশন করলাম, করে আমি বললাম রিডিউসিং সাবস্টেন্স। আমি গ্লুকোজও বলতেছি না, রিডিউসিং সুগারও বলতেছি না, বলতেছি রিডিউসিং সাবস্টেন্স। কারণ হচ্ছে বেনেডিক্ট রিয়েজেন্ট দিলে এখানে যে কপার সালফেট আছে সেটাকে রিডিউস করার ক্ষমতা যে কোনো রিডিউসিং এজেন্টের আছে, শুধু সুগারই যে করবে ব্যাপারটা তা না। তো তাইলে আমি আলটিমেটলি বেনেডিক্ট টেস্টটা করতেছি অ্যাকচুয়ালি টু ডিটারমাইন দ্য প্রেজেন্স অফ রিডিউসিং সাবস্টেন্স, নট গ্লুকোজ, নট রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার কি কি তোমরা অলরেডি সবাই জানো, অল মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড এক্সেপ্ট সুক্রোজ হচ্ছে রিডিউসিং সুগার। আর রিডিউসিং সাবস্টেন্স কি? রিডিউসিং সাবস্টেন্স হচ্ছে অল রিডিউসিং সুগার প্লাস হোমোজেন্টিসিক অ্যাসিড প্লাস নাইলিডিক্সিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসপিরিন, আরো আছে। তো আলটিমেটলি আমার কি যেই আমি ইনফরমেশনটা তোমাদেরকে ডেলিভার করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে বেনেডিক্ট টেস্ট দিয়ে আমি রিডিউসিং সাবস্টেন্স ডিটেক্ট করি, নট সুগার। ঠিক আছে? রোথেরাস টেস্ট অ্যাকচুয়ালি তোমাদের অত ডিটেলস লাগবে না। এটা আসলে আমরা যেটা করি, আমরা একটা স্যাম্পলকে, আমরা ইউরিন স্যাম্পলকে যখন অ্যামোনিয়াম সালফেট দিয়ে স্যাচুরেট করে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড অ্যাড করি, দেন হচ্ছে টপে একটা রিং অ্যাপিয়ার করে, পারম্যাঙ্গানেট অথবা ভায়োলেট অথবা পার্পল কালারের রিং, যদি কিটোন বডি থাকে। ঠিক আছে? এই হচ্ছে তোমার রোথেরাস টেস্ট। আচ্ছা, এখন আমাকে একজন বলো, রোল 150 আসো? $51 নাই? আচ্ছা, 156
ছবি জুলাই কি ঘুরতে গেছে গিয়া নাকি নাই? হ্যালো, জি স্যার 150 তো আছে দেখতেছি স্যার 150 আছে 150 তাহলে ছবি জুলাই ঘুরতে চলে গেছে ওই যে রাস্তায়। আসসালামু আলাইকুম স্যার 150 আমাকে কি কিটন বডি গুলার নাম বলো। 150 আমাকে কিটন বডি গুলার নাম স্যার বলো। বলতে পারবো মানে না মনে নাই। এই তুমি যদি কিটন বডির নাম বলতে না পারো, আমি আবার পিছনে গিয়া তোমার লিপিড মেটাবলিজমে তোমার আইটেমে সেল বানা দিব। সরি একটাও স্যার বলতে এই পারবে না মুহূর্তে তুমি? মনে আসতেছে না। হ্যাঁ, এটা তো পারফেক্ট আনসার। আচ্ছা 156 ওই যে দুজন ছিল, একজনের ওই দুইজন না ওভারল্যাপিং হয়েছিল রোল নাম্বার ফিল আপে। ওয়ান 156 নাই, তাস্কিন চেক করো 156 আছে নাকি। 156 কে দেখতেছি না স্যার দেখতেছি না। আচ্ছা, তোমাদের ব্যাচে কথা নামে একজন আছে না? জি স্যার আছে আছে স্যার 138 ওকে স্যার 138 প্রেজেন্ট দেখতেছি না ওকেও প্রেজেন্ট দেখতেছো না। জি স্যার আচ্ছা জুনায়েদ, না স্যার জি স্যার। জুনায়েদ আচ্ছা তাহলে কি রোথেরাস টেস্টে আমি অনলি ডিটেক্ট করতে পারি অনলি অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, অন্য দুইটা করতে পারি না। কেন পারি না? কারণ অ্যাসিটোন ইউরিনে আসবেই না। বিটা হাইড্রোক্সি বিউটারেটের সাথে রোথেরাসে যেই রিয়েজেন্ট গুলা ব্যবহার করি তার কোনো রিয়াকশনই নাই। ঠিক আছে? ইয়েস স্যার। তো ওভারঅল এই হলো আজকের ইয়া। আচ্ছা আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, যেহেতু আইটেম এই মুহূর্তে নিচ্ছি না, তো কে নিবা? কে নিবা? স্বেচ্ছায় কে আসবা? হুজাইফা আছে? হ্যালো, হ্যালো, স্যার হুজাইফা নাই জি স্যার। স্যার নাই। আচ্ছা কেনটা আমাকে তোমরা বলবা নেক্সট ক্লাসের শুরুতে কেউ একজন। স্যার আমি নিব স্যার। হ্যাঁ, কত রোল তোমার? তালহা নাকি? স্যার রোল 179। 179 তালহা। আচ্ছা জি ঠিক স্যার। আছে, ঠিক আছে। তাহলে তুমি আমাকে ক্রিয়েটিন সিনথেসিসটা তুমি আমাকে বলবা। তুমি মানে আর তুমি যদি স্লাইডেও দেখাইতে চাও দেখাইতে পারো, 2-3টা স্লাইড হবে, এর বেশি তো আর হবে না। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস অ্যাড করব, ক্রিয়েটিন আমি তোমাদেরকে বলছি, কবে বলছি আমি জানি না। তো ক্রিয়েটিনিনের মেজারমেন্টে আমরা আমরা দুই ধরন মানে দুইটা প্রিন্সিপাল ইউজ করে মেজারমেন্ট গুলা করি ল্যাবে, ইন পয়েন্ট কাইনেটিক এবং আরেকটা হচ্ছে কাইনেটিক মেজারমেন্ট আর ইন পয়েন্ট মেজারমেন্ট। বলছিলাম না আমি তোমাদেরকে? তালহা বলছিলাম? স্যার ঠিক খেয়াল আসতেছে না স্যার এরকম। স্যার এটা আচ্ছা। মনে হয় বলেননি স্যার। আচ্ছা বলি নেই। আচ্ছা তুমি শুধু আমাকে মেটাবলিজমটা মানে ক্রিয়েটিনিন সিনথেসিসটা বললেই হবে, মানে অতটুকুই আচ্ছা তোমার ঠিক কাজ। আছে স্যার। আচ্ছা আর তাহলে হচ্ছে ওই আগের মতোই অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিছি। তোমাদের সাথে কথা হোক বা না হোক, নেক্সট ক্লাস শনিবার